গত 3টে এপিসোড ধরে আপনাদের কাছে লাগাতার তুলে ধরছি বাংলাদেশের নির্বাচন এবং সেই নির্বাচনের একটা বিশেষ তাৎপর্য। সেটা কি? সেটা হচ্ছে ভারত বিরোধী একটি শক্তি, উগ্র মৌলবাদী একটি শক্তি এবং উগ্রভাবে হিন্দুত্ব বিরোধী একটি শক্তি, সেটির নাম হচ্ছে বাংলাদেশের জামাত। সেই জামাতের চক্রান্তের জাল বা ঢেকে রাখা তাদের চক্রান্ত, ঢেকে রাখা তাদের পরিকল্পনা, সেই পরিকল্পনা কি করলো? বাংলাদেশের এই নির্বাচনের ফলাফল তার ওপর থেকে ঢেকে রাখা সেই চাদরটাকে তুলে ফেলে দিল, উন্মুক্ত হয়ে গেল সেই নীল নকশা, ভারত বিরোধী চক্রান্তের নীল নকশা। চিকেন স্নেক কেটে দেবো, 7 সিস্টার দখল করে নেব, সবটাই কি ফাঁকা আওয়াজ ছিল? এখন তো দেখে মনে হচ্ছে না, সবটা কিন্তু ফাঁকা আওয়াজ ছিল না। গত 3টে এপিসোড আপনাদেরকে দেখবার জন্য অনুরোধ থাকলো। বিশেষ পর্ব দেখবেন, থাম্বনেলের উপরে থাকবে বিশেষ পর্ব 1, 2, 3 এরকম পরপর থাকবে 3টে এপিসোড। আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি 3টে এপিসোডেরই, আপনাদের সুবিধার জন্য পরপর তথ্য দিয়ে দেখাচ্ছি সেইগুলোকে। কিন্তু আমিও যে এই কথাগুলো বলছি সেগুলো কি সত্যি খুব ফাঁকা আওয়াজ, নাকি চমকে দেওয়া আরো অনেক তথ্য তার মধ্যে লুকিয়ে আছে? গতদিন বলছিলাম যে এই পুরো পরিকল্পনাটার একটা অংশ, যেটা আপনারা আমার এই ডান পাশের যে ইনফোগ্রাফিকটা সেটা দেখতে পাচ্ছেন, যে বাংলাদেশের যে টোটাল যে 300-র মতো যে আসন, তাতে 212টার মতো আসন খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের দল বিএনপি পেয়ে গেছে। প্রায় বাংলাদেশে নিশ্চিহ্ন জামাত। কিন্তু একটা জায়গাতে, পার্টিকুলার একটা জায়গাতে তারা তাদের শক্তিটাকে কনসেন্ট্রেট করেছে। খেয়াল করে দেখুন পুরো ম্যাপটাতে খেয়াল করে দেখুন। সেটা হচ্ছে পুরো ভারতের সীমান্ত বরাবর অঞ্চল। আর আমরা কে না জানি, গত 15টি বছর ধরে এই সমস্ত সীমান্তবর্তী অঞ্চলের গ্রাম শহর সমস্ত কিছুতে একটা অস্থির অবস্থা তৈরি হয়ে গেছে। যে মাটি কাটতো সে হয়ে গেছে ডন, যে গাড়ি চালাতো, অন্যের গাড়ি চালাতো, সে এখন নিজেই 50টা গাড়ির মালিক, 10টা বাড়ির মালিক, 100 বিঘার মালিক। এগুলো কি করে হয়েছে? এবং আস্তে আস্তে যে এলাকার, যেটা প্রত্যেকটি এলাকার এক একটা চরিত্র থাকে, যেমন হুগলি শ্রীরামপুরের যেমন একটা গ্রামের চরিত্র, তেমনি বসিরহাটের গ্রামের একটা চরিত্র। দীর্ঘদিনের ঐতিহ্য নিয়ে এই জায়গাগুলোর এক একটা বলে, যাকে বলে মাটির গন্ধ, মাটির স্বাদ গন্ধ গ্রামের মাটির। বীরভূমের গ্রামের একটা চরিত্র, নদিয়ার গ্রামের একটা চরিত্র। এই নিয়েই সুজলা সুফলা বাংলাদেশ এবং তার গ্রামের একটা অসাধারণ সৌন্দর্য। এবং তার জন্যেই রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিভিন্ন কবির নানা কবিতা স্তবক এই আমাদের সুজলা সুফলা বঙ্গদেশকে নিয়ে। কিন্তু সেই সমস্ত গ্রামগুলির ওই ঐতিহ্য এবং চরিত্র সবকটাই পাল্টে যেতে আরম্ভ করলো। লাগাতার জমির লুট, অসহায় মধ্যবিত্তকে ঠকানো, বিভিন্ন রকম চক্রান্তের ফাঁসে ফাঁসিয়ে ফেলা, হাঁসফাঁস করানো, জাল দলিল, পর্চা কেটে দেওয়া, সমস্ত কিছুর মাধ্যম দিয়ে কখনো কখনো অল্প সামান্য পয়সা দিয়ে উঠিয়ে দেওয়া, খাস জমির দখল, জলা ভরাট। আবার উলট পুরানো আছে, সেটা কি? বাস্তু বিশাল বাগান চরিত্রের যে জায়গা বা শালি জায়গা, সেটাকে জমি চরিত্রটাই পাল্টে দিয়ে মাটি জেসিবি দিয়ে মাটি কেটে সেখানে মাছ চাষের ভেড়ি তৈরি, অসংখ্য বেআইনি ইটভাটার সৃষ্টি, অসংখ্য বেআইনি করাতকলের সৃষ্টি। সব কিছু লাগাম ছাড়া ভাবে এবং একটি নির্দিষ্ট শ্রেণীর হাতে আটকে ওঠার মতো পয়সা। মধ্যবিত্ত সমাজ, প্রতিবাদী মানুষ, নাটক সাহিত্য, শিক্ষা ভালোবাসা মানুষ, তাদের হাতে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা থাকে না। ওইখানটায় তারা হেরে যেতে থাকলো।
পার্টিকুলার ওই জায়গাটাতে তারা হেরে যেতে থাকলো। যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসনে গিয়ে তারা সাহায্য পাচ্ছে না, আগে তো তাও একটা অভিযোগ জানানোর অন্তত একটা জায়গা থাকবে নাকি, যে একটা থানা পুলিশে অভিযোগ করব, কোর্ট কাছারিতে যাব। সবকিছুই এতটা ব্যয়বহুল, একটা মানুষ সেইখানটায় পেরে উঠছে না। আর প্রথম কথা তো সেখানটায় যাও ভাই, আগে তুমি উকিল নিলে সেই উকিলকে পয়সা দিয়ে আর একজন সেই ডন কিনে নিল। তুমি যে অফিসে এই ঘটনা ঘটেছে সেখানে তুমি অভিযোগ জানাতে গেলে তোমার অভিযোগটাই নিল না, পাত্তাই দিল না, বা এমন একটা ভাবে গোল গোল ঘুরিয়ে দিল, সেই অসহায় মানুষটি হয়তো একটু চিৎকার চেঁচামেচি করলেন, রোদ্দুরে গিয়ে ছপাত করে মাথা হাত দিয়ে হয়তো বসে পড়লেন। আর যে প্রসঙ্গ গত এপিসোডটাতে তুলে ধরেছি, এই বাঙালি মধ্যবিত্ত, তাদের নিজস্ব ডকুমেন্টের ব্যাপারে উদাসীনতা, কার কাছে আছে জমির ডিট, কার কাছে আছে পর্চা, এই সমস্ত কোনো ঠিক ঠিকানাই রাখেন না এনারা। দাদার কাছে আছে বাড়ির জমির দলিল, পুরনো বাবার দলিল, সেটার ওয়ারিশান সার্টিফিকেট আর একজনের কাছে আদৌ পার করেছে কিনা সেই ভাই জানে না। বোনের কাছে আছে হয়তো পর্চা, কেউ কারোর সাথে কোনো মিল নেই, কেউ আছে দিল্লিতে, কেউ আছে কলকাতা, কেউ আছে গ্রামের বাড়িতে, কেউ কারোর সাথে কোনো মিল নেই, মুখ দেখা দেখি নেই। যদি বা দায়ে পড়ে দেখলো পাশের বাগানটা দখল হয়ে যাচ্ছে বা ভিটে বাড়িটা দখল হয়ে যাচ্ছে, তখন সবাই ছুটে আসলো, এসে নিজেদের মধ্যে চুলোচুলি মারামারি করে ঝামেলা করে আবার ফিরে গেল। আর খাস জমির দখল সেটা তো কোনো ব্যাপারই, খুলাম চলছে। কাজে এই হচ্ছে জমি জিহাদ, যেটা গত এপিসোডে বলেছি। আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো কি শুধুই ফাঁকা বলছি? তার কি কোনো তথ্য প্রমাণ নেই? এই তথ্য প্রমাণ নিতে গেলে যে কোনো মানুষকে সেই গ্রামে ঘুরে বেড়িয়ে আসলে চলবে না, সেখানে থাকতে হবে, সপ্তাহখানেক মাসখানেক বারবার থাকতে হবে, সেখানে গিয়ে বুঝতে হবে সেখানকার অনুভূতিটা কি। নারী শিশু পাচার থেকে শুরু করে গরু পাচার, সোনা পাচার, কি পাচার করেনি, এবং ওখানকার সংখ্যালঘু যে সমস্ত ভাই বোনেরা আছে তারা পর্যন্ত বিরক্ত হয়ে উঠেছে। এই ধরনের একটা তালিবানি শাসন ব্যবস্থা, যেন একটা আলাদা ভারতবর্ষ তৈরি হয়েছে সেখানে। তারা পরিষ্কার, আমার সঙ্গে বহু আমার বন্ধু বান্ধব আছে, খুব ঘনিষ্ঠ মানুষজন আছে, শিক্ষিত সংখ্যালঘু ভাই বোনেরা আছে, আমার ছাত্রছাত্রী আছে, তারা পর্যন্ত বিরক্ত যে এখানে কি হচ্ছে। আগে তো গাছ বাঁচিয়ে ফল খেত, চুরি চামারি রাজনীতি যা কিছু হতো, আর এ গাছের শিকড় শুধু তুলে খেয়ে ফেলে দিচ্ছে। সংখ্যালঘু দোকানদার বলছে ব্যবসা করব কি করে, শুক্রবার দিন বন্ধ রাখতেই হবে, না হলে ফাইন করে নেবে, নির্দিষ্ট সময়ে যেতেই হবে, তাদের যে সভা হবে, ধর্মীয় সভা হবে বা কিছুতে হবে, ব্যবসা পরে, ওখানে আগে আসতে হবে। এই পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। এমনকি সংখ্যালঘু তারাও, যে সমস্ত ভাই বোনেরা আছে এখানকার ভারতীয় যারা, তারাও অতিষ্ঠ হয়ে উঠেছে। আর পাশাপাশি এই সংখ্যালঘুদের উন্নতিটা ঠিক কি হয়েছে? কেন সংখ্যালঘুদের মধ্যে থেকে আইএএস বেরোয়নি? কেন আইপিএস বেরোয় না? কেন সংখ্যালঘুদের মধ্যে থেকে প্রচুর পরিমাণে ডাক্তার বেরোচ্ছে না? বিটেক, এমটেক, ইঞ্জিনিয়ার, এমবিএ, বিবিএ, এই সমস্তগুলো বেরোচ্ছে না? উত্তর দিতে হবে তো। সংখ্যালঘুরা নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে তো ভাবতে হবে যে তাহলে উপকারটা কি হলো এইগুলো করে। শুধু মস্তানের পোষা কর্মচারী হওয়া সেটা জীবন আগামী যুব সমাজের, সংখ্যালঘু যুব সমাজের কি এটাই জীবন? মস্তান ডন নতুন মাটি কাটতো এক সময়, আমি কিন্তু প্রফেশনটাকে ছোট করছি না, খুব মাইন্ড করতে হবে, আমি মাটি কাটা প্রফেশনকে ছোট করছি না, কিন্তু মাটি কাটা প্রফেশনের একজন মানুষ যদি পরশুদিন কোটি টাকার মালিক হয়ে যায়, অবশ্যই সন্দেহের ব্যাপার তো গিয়ে দাঁড়াবে, এবং সেই কোটি টাকাটা নিয়ে যা খুশি তাই লন্ডভন্ড করে দেবে একটি জায়গাকে, একটি জায়গার ঐতিহ্যপূর্ণ ঘর বাড়ি ভেঙে চুরে তছনছ করে মাঠ করে দেবে, এবং একের পর এক গেস্ট হাউস, একের পর এক বিভিন্ন ধরনের বিল্ডিং, একের পর এক অবৈধ মাদ্রাসা, এই সমস্ত তৈরি হবে। আর শুধু মানি ড্রেন তৈরি হয়ে যাবে, মানি ড্রেন, এদিকের টাকা ওদিকে, ওদিকের টাকা সেদিকে, এই শুধু চলছে। এবং শোনা যায় অসংখ্যবার বিভিন্ন রকম তদন্তেও উঠে এসেছে, এই সমস্ত ডনেদের, যারা নিজেদেরকে শাহজাদা
যুবরাজ, সম্রাট, এই সমস্ত সব নাম ফেসবুকে দেখি। হ্যাঁ, মানে একটা মুঘল সাম্রাজ্য চলছে। এদের প্রত্যেকের সাথে কারোর সাথে থাইল্যান্ডের যোগ, কারোর সাথে দুবাইয়ের যোগ। দুবাই তো প্রায় প্রত্যেকের যোগ আছে। নাহলে ভাবুন তো মশাই, তথ্যটা নয় পরেই তুলে রাখলাম, একটি পৌরসভার কর্মচারীদের কত না জানি টাকা থাকতে পারে, যদিও সেই পৌরসভাটায় সিবিআই রেড হয়ে গেছে। এসব তথ্য এখনো আছে সেখানে, সব জায়গা মতো সব তথ্যগুলো কিন্তু আছে, এটাও মাথায় রাখতে হবে। একটি পৌরসভার কর্মচারী কত টাকা মাইনে পেতে পারে যে প্রায় ধরে নিন 10-15 দিন যাবত একটা গোটা পৌরসভা এইরকমই এক ডনের পয়সায় পাসপোর্ট করিয়ে থাইল্যান্ড ভ্রমণ করে চলে আসতে পারে। একটা গোটা পৌরসভার এলডি থেকে ইউডি ক্লার্ক সবাই মিলে কত টাকার ব্যাকআপ থাকলে সেটা সম্ভব? কি করে বিএলআরও আরও এই সমস্ত মানুষজন বিভিন্ন জায়গায় লাক্সারি ভ্রমণ করতে যেতে পারে ভাবতে হবে। কিন্তু জমি যখন হাতছাড়া হয়ে যায়, তখন ঘর বাড়ি যখন হাতছাড়া হয়ে যায়, তখন কি হয়? সেই ঘর বাড়ির মালিক, সেই ভিটের মালিকের দায়, আমাদের দেশের আইনটাই এমন, মাথা চাপড়াতে ইচ্ছে করে, আমাদের দেশের আইনটাই এমন। এবার তাকে ছুটতে হবে অভিযোগ জানাতে, তাকে এবার কোর্টে ছুটতে হবে, দেখুন ধর্মবতার আমার সব লুট হয়ে গেছে। এবার বিচারকরা টাইম দেবেন, আচ্ছা হিয়ারিং হবে। এবার সেই দলিলকে চ্যালেঞ্জ করতে হবে, সেই জাল দলিলকে, তাতে খরচা হবে। এফআইআর নেবে না থানা, 10 বার ছোটাছুটি করতে হবে। থানা পয়সা চাইতেও পারে, সেখানেও যাবে। কাজেই যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অলরেডি রুইন হয়ে গেছে, তার পিঠের উপরে এবার বোঝা, লক্ষ টাকা এবার খরচা করো। তোমার ওই যেটা লুণ্ঠন হয়েছে সেটাকে এবার উদ্ধার করবার জন্য লক্ষ টাকা খরচা করো। শুনেছিলাম বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল 71 সালে, এবং পরবর্তীতে সেই তথ্য অনুসন্ধান করেছি। এটা খুব, যারা ওপার থেকে এপারে এসেছেন ওই যুদ্ধের পরে, যে সমস্ত হিন্দু উদ্বাস্তু মানুষ, তারা খুব স্পষ্টভাবে জানেন। তাকে বলা হয় এই যে পাকিস্তানের রাজাকাররা যে সমস্ত মানুষের উপর লুটতরাজ চালিয়েছিলেন, তখন ভারতীয় সেনা গিয়ে সেই সমস্তগুলোকে উদ্ধার করে বাংলাদেশ স্বাধীন হয়। পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পৃথিবীর ইতিহাসে এত বড় আত্মসমর্পণ নেই। 1 লক্ষ পাকিস্তান সেনা হাঁটু মুড়ে বন্দুক নামিয়ে রেখে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল। মনে রাখবেন বিষয়টা। তা সেই জায়গাতে একটা কথা চালু ছিল, এনিমি ল্যান্ড, রিকভারি অফ এনিমি ল্যান্ড, মানে শত্রুদের যে সমস্ত দখল করা জায়গা, সেগুলো আবার সঠিক মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। আগামী সরকারের কাছে এই সমস্ত ক্ষতিগ্রস্ত, এই সমস্ত সীমান্তবর্তী মানুষদের দাবি হওয়া উচিত, এই লুণ্ঠিত জায়গা ফিরিয়ে দাও। লুটতরাজের জায়গাটাকে ফিরিয়ে কিন্তু দিতে হবে। ওই বেআইনি বিল্ডিং কিন্তু বুলডোজার দিয়ে ভাঙতেই হবে। কি হবে আগামী দিন বলবে। কিন্তু কথাগুলো যে ফাঁকা বলছি না, ফাঁকা আওয়াজ দিচ্ছি না, বুঝতেই পারছেন। আজকের দিনে এই কথাগুলো বলছি সাধারণ মানুষের চোখটা খোলার জন্য, কারণ এরপরে সত্যি আর ওখানে বাস করা যাবে। সত্যি ওগুলো ওই এই যে অঞ্চলগুলো দেখছেন পশ্চিমবঙ্গের একদম এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই দুটো হচ্ছে রাজধানী। এই পুরো পরিকল্পনাটার, এই জিহাদটার রাজধানী হচ্ছে এইটা। আরে দূর, ওই বীরভূম, মুর্শিদাবাদ, ওসব জায়গায়, এইসব জায়গায় যা রয়েছে উত্তর আর দক্ষিণ 24 পরগনায় না, এদের কাছে ওই বীরভূম মুর্শিদাবাদ যে সমস্ত নিয়ে তদন্ত হয়, বড় বড় সমস্ত নেতা ফেতা কারা জেল তিয়ার জেল ফেল সব খেটে ফেটে আসলো গরু পাচার টাচারে, ওসব শিশু। তদন্তকারী সংস্থা থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলকে বলছি, এরা হচ্ছে শিশু। এখানে যে সমস্ত ডন এখন বসে আছে, এরা শিশু। কিন্তু কথাগুলো হয়তো পৌঁছচ্ছে, হয়তো সবাই জানে। সেটার প্রমাণ আগামী দুটো
প্রেস কনফারেন্সের ক্লিপ এর সাথে জুড়ে দিচ্ছি। একটি হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের, আর একটি প্রাক্তন এনএসজি কমান্ডো এবং আন্ডার এজেন্ট মাননীয় দীপাঞ্জন চক্রবর্তী মহাশয়ের, যিনি সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। এনারা ঠিক কি বললেন সেটার সাথে আমার এই কথাগুলোর অনুরণন পাওয়া যায় কিনা আপনারাই বিচার করুন এবং মিলিয়ে দেখুন। আজকের এপিসোডে এই পর্যন্ত। এই ক্লিপগুলো মন দিয়ে দেখুন, এগুলো সবার জন্য জরুরি। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আগামী বিভিন্ন এপিসোডে আমরা ভোটের বিভিন্ন রকমের পরিসংখ্যান, এক্সিট পোল, ওপিনিয়ন পোল, এই সমস্ত কিছু রেডি করে এসআইআর এর আপডেট, এই সমস্ত নিয়ে আমরা আসছি। আপনাদের নজর থাকুক মানুষের ভাষার পর্দায়। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করে রাখুন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা শো করি, কারণ আপনাদের মতামতটাই আসল মতামত। আপনারা কোর্ট ফোর্ট যা কিছু রায় দেয় দিগ্গে যাক, মানুষ রায় দেবে একদিন। 5 বছরের সমস্ত বিচার ওই ইভিএম মেশিনে, ভোটের দিন কিন্তু মানুষ রায় দেয়। আজকের এপিসোডে এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার। জামাতটা জয়লাভ করেছে এবং ভারতে যে অন্যদিকে দেখি বাংলার মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গায় জমি না দেওয়ার জন্য কাঁটাতার খোলা রয়েছে। ফলে জামাতের জয় কি বাংলার আকাশে সিঁদুরে মেঘ, কিংবা জাতীয় নিরাপত্তা নিয়ে এখনো কোনো হেলদোল নেই? এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে, ও সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল। সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থান এদের। এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে। কোচবিহারের সিতাই বর্ডার থেকে শুরু করে আপনার ওখানে আপনার চাপাই নবাবগঞ্জ থেকে দিনাজপুর হয়ে আমাদের হিলি পার্শ্ববর্তী রংপুর থেকে শুরু করে একদম পুরো পেট্রোপল বর্ডার পর্যন্ত এলাকাতে প্রায় 90% আসনে জামাতের লোকেরা জিতেছে, যারা নারীর অধিকার স্বীকার করে না, মহিলারা শিক্ষিত হোক, কর্মে যাক স্বীকার করে না, যারা বোরখাতে মহিলাদেরকে ঢেকে রাখতে চায় এবং যারা শরিয়া আইন চালু করতে চায়, সেই লোকেরা জিতেছে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব মারাত্মক, অ্যালার্মিং। এবং কিছুদিন আগেই হরিহরপাড়াতে খাজেরি মাদ্রাসাতে আপনার 7 শেখ গ্রেপ্তার হয়েছিল। সে একজন জঙ্গি, আনসারুল বাংলার সঙ্গে যুক্ত। সেখানে ভোটার তালিকায় নামও তুলেছে, 3 বার ভোট দিয়েছে। সব মিলিয়ে আমাদের আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্ন যুক্ত। তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদীরা ঐক্যবদ্ধভাবে এবারে নির্বাচনে জামাত টুকে এখান থেকে উৎখাত করবেন, এই বিশ্বাস আমাদের আছে। কিন্তু রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নেই, এটা বিজেপি বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি, তাই আজকে বিজেপিতে এসেছি। আপনি তো এক্স এসজি এবং আন্ডারকভার এজেন্ট ছিলেন অনেক। এখন যে বর্ডার এলাকায় যে পরিস্থিতি আফটার দ্য ইলেকশন অফ বাংলাদেশ, জামাত অপোজিশনে চলে গেল, তো এই যে একটা পরিস্থিতি বর্ডার এলাকায় হয়ে রয়েছে, এদিকের এই সক্রিয়তা কিভাবে দেখছেন? আপনার অভিজ্ঞতা আপনি কিভাবে দেখছেন? কতটা অসুরক্ষিত পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ? দেখুন, আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমার জিহাদ ছিল আমার স্পেশালাইজেশন, চাहे এনএসজিতে চাहे স্পেশাল এজেন্সিজে। জিহাদ কিন্তু এমন নয় যে আমি সকালে ঘুম থেকে উঠে চা খেলাম আর চলো আজকে দুপুরের পর জিহাদ করি, তা হয় না। ওরা প্রচণ্ড ওয়েল অর্গানাইজড, সাংঘাতিক প্ল্যান করে এবং সুদূর প্রসারী, যার ইম্প্যাক্ট হয় সুদূর প্রসারী। এবার পশ্চিমবঙ্গে এবং লাগোয়া বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে, এটা আজ থেকে শুরু হয়নি, এটা গত 10-12 বছর 15 বছরে এটা সাংঘাতিক উত্থান হয়েছে। কারণ একটার পর একটা ফেজ আসছে, এবার আপনাদের কাছে প্রকাশ পাচ্ছে। এবং যেটা আমরা সবসময় বলি যে জিহাদিরা তখনই প্রকাশিত হয় বা হতে দেয় নিজেদের যতটুকু প্রয়োজন, যখন সময়ের দরকার হবে। তার মানে এই নয় যে জিহাদের বীজ আগে থেকেই ছিল না, ছিল,
এবং সেটা গত 10-12-15 বছরে সাংঘাতিকভাবে বেড়েছে। কারণ আমরা বিশ্বাস করি যারা জিহাদ নিয়ে পড়াশোনা করে, জিহাদ নিয়ে কাজ করে, আপনি দেখবেন একটা ইংরেজিতে কথা আছে, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, যেটাকে বলা হয় সহযোগী পরিবেশ। আপনার বাড়িতে দেখবেন আপনার এই ডেঙ্গুর সময় কর্পোরেশনের লোক এসে দেখে আপনার বাড়িতে জমা জল পড়ে আছে কিনা, কারণ জমা জলেই মশা লার্ভা পারে, শুকনো জায়গায় পারে না। তো মশার ওই জন্ম দেওয়ার জন্য, ডেঙ্গু প্রসারের জন্য ওদের ওই জমা জল দরকার হয়, যেটাকে বলা হয় কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। অতি দুঃখের ব্যাপার, চিন্তার ব্যাপার, পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে এই কন্ডিউসিভ এনভায়রনমেন্টটা তৈরি করে রাখা হয়েছে জিহাদিদের জন্য, এবং যাতে মৌলবাদী লোকজন তারা ডালপালা প্রসারিত করছে। এবং আমি যেটা বারবার বলি, বহুবার আমি টিভি চ্যানেলে বলেছি, গত 5 বছর ধরে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 2 দিনাজপুর, যদি এখনো কিছু না করা যায়, আমার মনে হয় না যে 2027-28-এর পরে সেটা ভারতের মধ্যে রাখা যাবে। কারণ প্রশ্নটা পশ্চিমবঙ্গের নয়, প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের নয়, প্রশ্নটা রাষ্ট্রীয় সুরক্ষার। এবং সত্যিকারে কিন্তু পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে, যেটা ঘোষিত রয়েছে ISIS এর মতো দল। তারা বলেছে যে লস্করে তৈবা বলছে, জৈশে মোহাম্মদ বলছে, যে গজওয়াতুল হিন্দ আপনারা শুনেছেন, সালতানাতে বাংলা শুনেছেন, এবং যতটা পড়ছেন বা দেখছেন বা টিভি চ্যানেলে, তার থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। এবং আমি এটাকে বলি যে পশ্চিমবঙ্গবাসী তারা আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছেন, খেলা মেলা রথযাত্রা ইত্যাদি করে বেড়াচ্ছেন। যেদিন আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি। ইট উইল বি টু লেট। আমাদের এখনো জাগতে হবে। আর 2026 শেষ ধর্মযুদ্ধ, যদি এই 2026-এ আমরা কিছু না করতে পারি, ধর্ম বাঁচানো অসম্ভব, প্রাণ বাঁচানো অসম্ভব, মান সম্ভ্রম বাঁচানো অসম্ভব, রাষ্ট্রীয় সুরক্ষা বাঁচানো অসম্ভব। এ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষকে নিতে হবে, শুধু আমরা বললেই চলবে না। স্যার, আপনি